রেড রোজ সিজন 1 পর্ব 31 লিখেছেন ফারহানা নিজুম। বিয়ে করবি না মানে? আই উইল কিল ইউ, শেষ করে দেব। ঐশ্বর্যের দাবাং হাতের থাপ্পড় খেয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে আছে, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ঐশ্বর্য ক্লান্ত স্বরে বলল, সুইট হার্ট, তুই আমাকে রাগাস কেন? উৎসা চোখ বুজে লম্বা নিঃশ্বাস টেনে নেয়। ঐশ্বর্য ভীষণ ভয়ঙ্কর। এই তো কিছুক্ষণ আগেই মাহমুদ ডিরেক্ট উৎসার রুমে চলে এলো তার সঙ্গে কথা বলতে। উৎসা মাহমুদকে দেখে প্রচণ্ড রাগ হয়। এ কি মাহমুদ ভাইয়া, আপনি আমার রুমে কেন? মাহমুদ বিশ্রী হাসল। উৎসা, আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। উৎসা কপাল কুঁচকে নেয়। দেখুন ভাইয়া, আপনি প্লিজ রুম থেকে বের হন। মাহমুদ চট করে উৎসার হাত ধরে ফেলল। উৎসা, বিশ্বাস করো, তোমাকে দেখলে হুঁশ থাকে না। অসভ্য, ছাড়ুন আমার হাত। না জানো তোমাকে এত সহজে কি করে ছাড়ে। উৎসা নিজের হাত টান দিয়ে ছাড়িয়ে নিল। যেই মাহমুদের গালে চড় দিতে যায় তৎক্ষণাৎ মাহমুদ ওর হাত ধরে ফেলে, অদ্ভুতভাবে স্পর্শ করে, মোলায়েমভাবে ছুঁতে লাগলো। নির্লজ্জ, ছাড় আমার হাত। উৎসা মাহমুদকে সজোরে লাথি দিয়ে দরজার উপর ফেলে। আর যদি কখনো আপনাকে আমার রুমে দেখি তাহলে। আর কিছু বলার আগেই ঐশ্বর্যকে দেখতে পেল উৎসা। তৎক্ষণাৎ মাহমুদ বেরিয়ে গেল। মাহমুদ বের হতেই দরজা লক করে দেয় ঐশ্বর্য। আচমকা উৎসাকে সজোরে থাপ্পড় বসালো। উৎসা মিনমিনিয়ে গলায় বলল, আপনার সঙ্গে থাকবো না আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে করবে না, কথাটা ঝংকার তুলল ঐশ্বর্যের কানে। আবারও গালে পড়ল ঠাস করে। এবারে টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল উৎসা। সুইট হার্ট, ভালো যখন বাঁচতে বাধ্য করেছো তাহলে তো এখন বিয়ে করতেই হবে। অন্য মেয়ে হলে জাস্ট একটা রাত ইউজ করে ছেড়ে দিতাম, কিন্তু তুমি ভালোবাসতে ফোর্স করেছো, এবার থাকতে তো হবেই। উৎসাহ শব্দ করে কেঁদে উঠল। ব্যথা পেয়েছে সে, গাল দুটো লাল হয়ে আছে। খারাপ মানুষ কোথাকার, আমার গাল ফাটিয়ে দিল। ঐশ্বর্য উৎসার সামনে ফ্লোরে বসে পড়ল। উৎসাকে টেনে বসালো। বেবি, সামথিং নেটস। উৎসার প্রচুর রাগ হলো ঐশ্বর্যের ওপর। লোকটা এইমাত্র এতগুলো বকা দিয়েছে, মেরেছে, এখন আবার বলছে সামথিং। আমি বাইরে যাব, সরুন। ঐশ্বর্য ছাড়ল না, উঠে দাঁড়ালো। উৎসাকেও টেনে তুলে। উৎসা সরে যেতে নিলে ঐশ্বর্যের ডান হাতে উৎসার কোমর টেনে ধরে। আই লাভ ইউ। উৎসার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস আটকে আসছে। ঐশ্বর্য উৎসার লম্বা চুলগুলো ঘাড়ের সাইড থেকে সরিয়ে সেখানে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কাম অন রেড রোজ, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। উৎসা ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। আমি যাই, সবাই খারাপ ভাববে। ঐশ্বর্য তর্জনী আঙ্গুল দিয়ে উৎসার পেটে স্লাইড করলো। ডু সামথিং সুইট হার্ট, আমি সামলাতে পারছি না নিজেকে। উৎসা দুপা উঁচু করে ঐশ্বর্যের কপালে চুমু খায়। ওকে। উৎসা আবারও ঐশ্বর্যের দুগালে চুমু খায়। এখন ঐশ্বর্যের আবার নাকচে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল উৎসা। কিছু একটা ভেবে উৎসা ঐশ্বর্যের বুকের কাছে টি শার্ট অল্প একটু উপরে তুলে কালো তিলটাতে চুমু খায়। ঐশ্বর্যের বুকের মাঝখানে তিল আছে, সেটা গতকাল রাতে দেখেছে উৎসা। এবার মনিকা চৌধুরী বাংলাদেশের মেয়ে হলো, বড় হওয়া তার জার্মানিতে। পড়াশোনা থেকে শুরু করে সব কিছুতেই প্রথম ছিলেন, কিন্তু কে জানতো জীবন যুদ্ধে পিছনে যাবেন। সাল 1991 প্রথমবার জার্মানে পা রেখেছিল শহীদ নামে এক বাংলাদেশ। মনিকাদের কোম্পানিতে চাকরি করেন। মনিকা মাঝে মাঝে অফিসে যেত। ভাই রাজেশ চৌধুরী এবং মনিকা চৌধুরী দুজনে মিলে এত বড় বিজনেস দাঁড় করায়। বছরের মধ্যে মনিকা আর শহীদের মধ্যে সম্পর্কের শুরু হয়। যেহেতু মনিকা বাংলাদেশি মানুষ পছন্দ করত, সেজন্য শহীদ আরও বেশি মন কাড়ে মনিকার। কিন্তু কে জানতো শহীদ তার থেকে অনেক কিছু চেপে যাবে। বছর ঘুরতে লাগলো। এদিকে মনিকা আর শহীদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে লাগলো। মনিকা যখন প্রেগনেন্ট সেদিন খুশির অন্ত নেই মনিকা। সে চেয়েছিল শহীদকে সারপ্রাইজ দিতে। এদিকে শহীদ ভীষণভাবে মানসিক চাপে ছিল।
তার এক্স গার্লফ্রেন্ড আফসানা, যার সঙ্গে কিছুদিন আগেই ব্রেকআপ হয়েছে, কিন্তু এখন শহীদের জীবনে আবার ফিরতে চাইছে আফসানা। শনিবার দুপুরে মনিকা শহীদকে নিয়ে রেজিস্ট্রি অফিসে পৌঁছায়। মনিকা, আমরা এখানে কেন? মনিকা হাস্যোজ্জ্বল মুখে বলল, ডিয়ার, আমি চাই আমাদের বিয়ে হোক। শহীদ অস্বস্তিতে পড়ে গেল। কিন্তু এভাবে কাউকে না জানিয়ে? ও কাম অন শহীদ, আমরা পরে আবার বড় করে সেলিব্রেট করে ফাংশন অ্যারেঞ্জ করে সবাইকে জানাবো। শহীদ মিহি হাসল। সত্যি তো, মনিকাকে সে কত ভালোবাসে, আর মনিকাও কতটা ভালোবাসে। এভাবে একটা মেয়েকে ঠকানো উচিত হবে না। শহীদ সেদিন মনিকাকে বিয়ে করে। মনিকা খুব বড় একটা ফাংশন অ্যারেঞ্জ করেছে পরের দিন, যাতে জানাতে পারে সে প্রেগনেন্ট। কিন্তু ঘন কালো মেঘ ছেয়ে যায়। শহীদ পরের দিনই বাংলাদেশ ব্যাক করে, অথচ মনিকাকে একবার জানানোর প্রয়োজন বোধ করেনি। মাস কয়েকদিনের মধ্যে ফিরবে বলে শহীদ ফিরল না। মনিকা আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়তে লাগলো। সে জেদ করলো বাংলাদেশ যাবে, কিন্তু মিস্টার রাজেশ চৌধুরী বোনের এমন অবস্থা দেখে আর চুপ থাকতে পারল না। অবশেষে মনিকাকে সব সত্যি কথা বলে দেয়। শহীদ বাংলাদেশে গিয়ে বিয়ে করেছে, সংসার করছে। এটা শোনার পর দীর্ঘ 3 দিন হসপিটালে ভর্তি ছিল মনিকা। সে অনেকবার শহীদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু শহীদ কোনো যোগাযোগ রাখেন। অবশেষে দেখতে দেখতে বছর ঘুরে গেল। মনিকার ফুটফুটে একটা ছেলে হয়। মনিকা খুব শখ করে তার নাম রাখে ঐশ্বর্যরিক। রাজেশ চৌধুরী ঐশ্বর্যরিকের সঙ্গে পদবী চৌধুরী লাগিয়ে দেয়। গুনে গুনে ঠিক 2 বছর পর শহীদের সঙ্গে যোগাযোগ করে মনিকা। শহীদ যখন নিজের বড় ছেলের ছবি দেখেছে, সেদিন হ্যাপিতস করেছে, হায় হুতাশ করেছে ছেলেটাকে একটি বার ছোঁয়ার জন্য, কিন্তু পারেনি। আফসানার জন্য শহীদ চেয়েছিল ফিরে আসতে, কিন্তু মনিকা চায়নি একটা মানুষের সংসার ভেঙে যায়। এদিকে সে তো আর কটা দিনের, মরণবেদী ক্যান্সারে আক্রান্ত হলো। এর থেকে ভালো ওরা সুখে সংসার করুক। শহীদ ছেলেকে ছুঁতে না পেরে সেদিন কেঁদেছিল। ঐশ্বর্য বড় হতে লাগলো। নিজের মা বাবার সম্পর্কে রাজেশ তাকে সব কিছুই বলে। বাবার প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হয় ঐশ্বর্যের মনে, সাথে আফসানার প্রতিও। বাবার কাছে আসতে চায়নি ঐশ্বর্য, কিন্তু মনিকা চেয়েছে শহীদ ঐশ্বর্যকে একটু স্পর্শ করুক, মাথায় হাত বুলিয়ে দিক। মায়ের ইচ্ছা দিয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিল ঐশ্বর্য। শহীদের সঙ্গে দেখাও করেছে, তবে বাবা বলে একবারের জন্যও ডাকেনি। মাত্র 2 দিন থেকেছে ঐশ্বর্য। ভাই রুদ্র আর ছোট বোন নিকি ঐশ্বর্য ভাইয়া বলতে পাগল ছিল। হবেই বা না কেন, শহীদ বড় ভাই নিয়ে তাদের মনে আকাশ সম ভালোবাসার জন্ম দিয়েছে। সেই ঠিক 5 বছর আগে একবার বাংলাদেশে এসেছিল ঐশ্বর্য। এরপর তার মা। কথাগুলো বলে থামল ঐশ্বর্য। না না, তাকে থামতে হয়েছে। কেউ ফুপিয়ে কাঁদছে। সেই কান্নায় আর কিছু বলতে পারল না ঐশ্বর্য। পাশেই বসে আছে উৎসা। ঐশ্বর্যের কাছে জানতে চেয়েছে মনিকার সম্পর্কে। তার মনে হাজারো প্রশ্ন। কোথায় তিনি? কেন শহীদের সঙ্গে ওনার ডিভোর্স হয়েছে? ঐশ্বর্যের মুখে সব শুনে ভেতরটা খা খা করছে উৎসা। আফসানা পাটোয়ারি তো মনিকার স্বামীকেই নিয়ে নিল, কিন্তু তবুও কিছু বলল না। এত ভালো মানুষটা শেষে কিনা এত ভয়ঙ্কর পরিণতি। ইডিয়েট। ঐশ্বর্যের মুখে ইডিয়েট শুনে চুপ করে গেল উৎসা। কাদার কি হয়েছে? উৎসা ঝাপটে ধরে ঐশ্বর্যকে। আপনি এত কষ্টে একা সহ্য করেছিলেন? ঐশ্বর্য উৎসার কাঁধে কামড় বসিয়ে দিল। একা কোথায় ছিলাম? এত এত গার্লস ছিল, গার্লফ্রেন্ড ছিল। উৎসা ঐশ্বর্যের বাহুতে কিল বসিয়ে দেয়। অসভ্যরিক চৌধুরী, যান। উৎসা দোলনা থেকে উঠে গেল। ঐশ্বর্যকে আবার টেনে কোলে বসায়। লিসেন রেড রোজ, আই এম নট গুড পারসন, ট্রাস্ট মি। আর না কখনো ভালো হতে চাই। তুমি থাকো, দ্যাটস এনাফ ফর মি। উৎসার ঠোঁট বাঁকিয়ে বলে, চেনা হয়ে গেছে আপনাকে। হায় আল্লাহ, আপনাকে কত মেয়ে। উৎসাহ নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ঐশ্বর্য ঠোঁট আঁকড়ে ধরেছে উৎসাহ। সম্পূর্ণ কথাটা করতে পারল না উৎসাহ। তার পূর্বে এমনতর কাণ্ড করলো ঐশ্বর্য। মিনিটের ব্যবধানে ছেড়েও দিল। সত্যি বললেই গায়ে লাগে, তাই না? আমিও এবার থেকে ছেলেদের ঐশ্বর্য উৎসার ঠোঁটে কামড় বসিয়ে দেয়।
উৎসার নরম গাল চেপে ধরে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডিয়ার, আমার সামনে আর কখনো অন্য ছেলের কথা বললে, আদারওয়াইজ আই উইল কিল ইউ। উৎসাহ মেরে গেল। কি সাংঘাতিক লোক রে বাবা। বিয়ের জন্য রীতিমতো পাগল হয়ে উঠেছে উৎসাহ, বিয়ের জন্য রীতিমতো পাগল হয়ে উঠেছে ঐশ্বর্য। এই তো জিসানকে দিয়ে জোর করে ডেকোরেশন করিয়েছে, কালকে রাতেই ওদের আংটি বদল অনুষ্ঠান করবে। অবশ্য ঐশ্বর্য শুধু একবার শহীদকে সবটা বলেছে। কাল আংটি বদল, 2 দিন পর মেয়েলি 4 রিচুয়াল আছে, এরপর রাতেই ঐশ্বর্য বিয়ে করবে। জিসান কেয়া নতুন ঐশ্বর্যকে দেখে রীতিমতো নির্বাক হয়ে গেছে। ব্রো, ব্যাপার কি? মিস বাংলাদেশি পাগল করেছে নাকি? ঐশ্বর্য চোখ রাঙিয়ে তাকালো। কে আর নিকি কিটকিটিয়ে হেসে উঠল। নিকি বলল, এই শোনো, কেউ আমার ভাইয়ার সঙ্গে লাগবে না। আমার ভাইয়াটা বিয়ে করবে, এটা তো আনন্দের বিষয়। এখন কথা হচ্ছে উৎসাহ কি এমন করলো? ঐশ্বর্য নিকির মাথায় টোকা দিয়ে বলল, ভালো হয়ে যা, না হলে জিসানের সঙ্গে বিয়ে দিয়ে দেব। নিকির লজ্জায় কুকড়ে গেল। জিসান শব্দ করে হেসে উঠল। আর চোখে তাকায় নিকি। জিসান চোখ টিপে নিকি তবদা খেয়ে গেল। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।